আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবসায় পরিচিতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি রোমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। বর্তমান মহামারী সময়ে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং অনেক বেশি করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায়ের যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো রাষ্ট্রীয় ব্যবসায় কী, রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ কী, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে চলো দেখি রাষ্ট্রীয় ব্যবসায় কী। তোমরা জানো ব্যবসায়ের নানান ধরন রয়েছে, যেমন এক মালিকানা ব্যবসায়ী, অংশীদারি ব্যবসায়ী, যৌথ মূলধনী ব্যবসায়ী বা সমবায় সমিতি ইত্যাদি নানান ধরনের ব্যবসায়ী ধরনের মধ্যে অন্যতম একটি ধরন হলো রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় অন্যান্য সকল ব্যবসায় মূলত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গড়ে ওঠে। রাষ্ট্রীয় ব্যবসা গড়ে ওঠে আমরা সেটি দেখি। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শিল্প বিপ্লব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমাজ ব্যবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য মুষ্টিমেয় কতিপয় ব্যক্তির হাতে চলে যায়। তখন খুশিমতো চলতে দেওয়া নীতি নামে একটি মতবাদ গড়ে ওঠে। এই মতবাদ তখনকার একটা সময়ে একটা মতবাদ গড়ে ওঠে যেটি লেজেস ফেয়ার পলিসি নামে পরিচিত, অর্থাৎ খুশি মতো চলতে দেওয়ার নীতি। এই মতবাদের মূল বিষয় হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বঞ্চনার শিকার হয়, আর এই শোষণ ও বঞ্চনার হাত থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে মূলত রাষ্ট্রীয় ব্যবসায়ে গড়ে ওঠে বা উৎপত্তি হয়। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় কী? রাষ্ট্রীয় কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত দেশের যেসব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের হাতে থাকে তাদেরকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। অর্থাৎ আমরা দেখছি যে কোনো ব্যবসায় যদি রাষ্ট্র কর্তৃক গঠিত হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে ও নিয়ন্ত্রিত হয়ে থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তখন তাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ী বলবো। তাছাড়া কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে 51% বা তারও বেশি শেয়ার সরকারের মালিকানায় থাকলে তাকেও আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ী বলবো। যেমন ধরো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা,
তিতাস গ্যাস, বিটিভি, বাংলাদেশ বেতার ইত্যাদি প্রতিষ্ঠানগুলো মূলত রাষ্ট্রীয় ব্যবসায়ী। আমরা এই যে সংজ্ঞাগুলো পড়ছি তার মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয়ই রাষ্ট্রীয় ব্যবসায় আসলে কি কেমন হতে পারে সে সম্পর্কে আমরা কিন্তু অনেকগুলো বিষয়ে বুঝতে পারছি। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরনটা কেমন হতে পারে, অর্থাৎ তার বৈশিষ্ট্যটা কি হতে পারে, অর্থাৎ কি দেখলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রীয় ব্যবসায়ী, সেটি আমরা এখন দেখব। চলো, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলত বৈশিষ্ট্যগুলোই জানতে পারলেই আমরা বুঝতে পারবো এটি মূলত রাষ্ট্রীয় ব্যবসায়ী। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যে প্রথম যেটি আমরা দেখছি সেটি হলো এর গঠন প্রণালী। গঠন প্রণালী অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় মূলত গঠিত হয় সরকারের বিশেষ অধ্যাদেশ বা বিশেষ আইন বলে বা আদেশ বলে বা রাষ্ট্রপতির এর আদেশে বা আইনসভা বলতে যেমন আমাদের দেশে জাতীয় সংসদের বিশেষ প্রস্তাবে মোতাবেক কি যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠিত হয় তখন তাকে আমরা বলবো রাষ্ট্রীয় ব্যবসায়ী। অর্থাৎ আইনসভা বা জাতীয় সংসদ, কোনো দেশের আইনসভা আমাদের দেশের ক্ষেত্রে সেটি হলো জাতীয় সংসদ। তো কোনো দেশের আইনসভা বা রাষ্ট্রপতি বা সরকারের যখন কোনো বিশেষ আদেশ বলে বা আইন পাশের মাধ্যমে বা বিশেষ প্রস্তাবের মাধ্যমে যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠিত হয় তাকে আমরা কি বলবো? রাষ্ট্রীয় ব্যবসায়ী। এরপর হলো উদ্দেশ্য। আমরা যখন সংজ্ঞা পড়েছি আমরা সেখানে এই সম্পর্কে একটা ধারণা পেয়েছি যে অন্য সকল ব্যবসায়ের মূলত মুনাফার উদ্দেশ্যে গঠিত হয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় জনগণকে শোষণ বঞ্চনার হাত থেকে বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যক্তির মালিকানাধীন বা ব্যবসায়ের হাত থেকে রক্ষা করার জন্য বা তাদেরকে ন্যায্য মূল্যে তাদের সেবা প্রদান করার জন্য অর্থাৎ জনকল্যাণের উদ্দেশ্যেই মূলত রাষ্ট্রীয় ব্যবসায়টি গড়ে তোলা হয়। কোনো মুনাফা অর্জন করার জন্য রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে না। এরপর আয়তন ও প্রকৃতি। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে যে ছোটোখাটো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় হতে পারে না। যেমন ধরো বাংলাদেশ ব্যাংক সারা দেশের অর্থবাজারকে নিয়ন্ত্রণ করছে, দেশে বিদেশে তার কি শাখা রয়েছে। এরপর ধরো ওয়াসা বড় বড় শহরগুলোতে পানি সরবরাহ করছে বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে। তারপর টিএনটি, দেখো ডাক বিভাগ সারা দেশে ছড়িয়ে রয়েছে। কিংবা বাংলাদেশ বেতার, তারপর ধরো বাংলাদেশ বিমান, এই সকল বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোই মূলত বৃহদায়তন ব্যবসায়ীগুলোই মূলত রাষ্ট্রীয় মালিকানায় গঠিত এবং পরিচালিত হয়। এ থেকে আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রীয় ব্যবসায়ে বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে। এরপর ঝুঁকি বহন যে রাষ্ট্রীয় ব্যবসায়ীর ঝুঁকি অপেক্ষাকৃত কমই থাকে, কারণ ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি সরকারকেই বহন করতে হয়। তবে যৌথ মালিকানার ব্যবসায়ী ঝুঁকি শেয়ার অনুপাতে বণ্টিত হয়ে থাকে। অর্থাৎ এই রাষ্ট্রীয় ব্যবসায়ে যত রকমের ঝুঁকি রয়েছে সমস্ত ঝুঁকিগুলোই মূলত বহন করে থাকে সরকার। আর যে ক্ষেত্রে বেসরকারি মালিকানা রয়েছে সেখানে শেয়ার অনুপাতে
ঝুঁকিটা বণ্টিত হয়ে থাকে। এরপর হচ্ছে পুঁজি বা মূলধন। রাষ্ট্রীয় বা সরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পূর্ণ বা অধিকাংশ পুঁজি সরকার সরবরাহ করে থাকে। যেহেতু এটি রাষ্ট্রীয় ব্যবসায়, এখানে অনেক অনেক বেশি পরিমাণে অর্থের বা মূলধনের প্রয়োজন হয়, যেটি একজন ব্যক্তির পক্ষে বা একাধিক ব্যক্তির পক্ষেও কিন্তু কি সম্ভব হবে না। সরকার ছাড়া বা রাষ্ট্র ছাড়া এটি সম্ভব হবে না, যেহেতু এগুলো বৃহদায়তন প্রকৃতির ব্যবসায় প্রতিষ্ঠান। আর এই ক্ষেত্রে সরকারি অধিকাংশ বা পূর্ণ পুঁজি সরবরাহ করে থাকে। এই কারণে সরকার সম্পূর্ণ বা নিয়ন্ত্রণযোগ্য মালিকানা অংশের অধিকারী হয়ে থাকে। আর যে ক্ষেত্রে সরকারি বেসরকারি যৌথ মালিকানায় স্থাপিত হয়, সেই ক্ষেত্রে 51% মূলধন সরকার সরবরাহ করে থাকে, 49% মূলধন ব্যক্তি সরবরাহ করে থাকে। এরপর হচ্ছে আইনগত সত্তা। হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি আইনগত সত্তা রয়েছে, যে যেহেতু এটি নিজ নামে কি নিজ নামে বা বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়, তাই এটি কৃত্রিম সত্তা থাকে। এর একটি পৃথক কৃত্রিম সত্তা থাকে অন্যান্য সরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতনই। এরা নিজ নামে এটি বা এই রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ নামে অন্য প্রতিষ্ঠানের সাথে বা ব্যক্তির সাথে নিজ নামে চুক্তিতে আবদ্ধ হতে পারে। আইনের দৃষ্টিতে এদের যেহেতু পৃথক সত্তা রয়েছে এবং নিজস্ব সিলমোহরের মাধ্যমে এরা কি লেনদেন সম্পাদন করতে পারে বা ব্যবহার করতে পারে, নিজস্ব সিলমোহর ব্যবহার করতে পারে। তাই এই ধারা নিজস্ব সিলমোহর এবং নিজ নামে যেহেতু চুক্তিতে আবদ্ধ হতে পারে, তাই এটি কি পৃথক কৃত্রিম সত্তা রয়েছে, যেটিকে আইনগত সত্তাও বলা হয়ে থাকে। এরপর হচ্ছে স্থায়িত্ব। হ্যাঁ, এর স্থায়িত্ব অনেকটা চিরন্তন প্রকৃতির, অর্থাৎ যেহেতু এখানে লোকসান হলেও রাষ্ট্র সমস্ত দায়িত্ব বহন করে থাকে। এর কোনো সময় লোকসান, কোনো সময় লাভ হলেও সরকার এই যেহেতু গঠিত পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে, তাই অনেক সময় কি হয়, সরকার বাজেটে নির্দিষ্ট একটা অংশ ঘোষণা করতে পারে কিংবা প্রণোদনা প্যাকেজের ঘোষণা করতে পারে যখন এই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ সরকারি যেহেতু এর দায়িত্ব বহন করে থাকে বা ঝুঁকি বহন করে থাকে, তার স্থায়িত্ব দ্বারা চিরন্তন প্রকৃতির হয়ে থাকে। এরপর হচ্ছে আমলাতান্ত্রিকতা, যে রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা আমলাতান্ত্রিক দোষে দুষ্ট। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ নিজেদেরকে সরকারি কর্তা হিসেবে গণ্য করে, ফলে তারা প্রতিষ্ঠানের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়নে বেশি ব্যস্ত থাকে। আমলাতান্ত্রিক যে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতনই এই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে কার্যাবলী সম্পাদনে বেশ ধীর গতি লক্ষ্য করা যায়, যেহেতু এটি উপর থেকে উপরের স্তর থেকে কোনো আদেশ নিচের পর্যায়ে আসতে অনেক বেশি সময় সাপেক্ষ, তাই এটি কিছুটা আমলাতান্ত্রিক দোষেও দুষ্ট থাকে। এরপর হচ্ছে বিলুপ্তির বিষয়টা হচ্ছে এই ব্যবসায়ের যে বিলুপ্তিটা সম্পূর্ণভাবে সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল, তবে সংশ্লিষ্ট আইনের বিধান মোতাবেক এর বিলুপ্তি ঘটতে পারে। বিশেষ পরিস্থিতি ছাড়া এই ব্যবসায়ের বিলুপ্তি তেমন একটা ঘটে না। এরপর হচ্ছে স্বায়ত্তশাসন হচ্ছে বিশেষ আদেশ, রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা আইনসভার বিশেষ আইন বলে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়। এর পরিচালনায়ও নিজস্ব ও নির্দিষ্ট আইন কানুন রয়েছে, তাই এইসব আইন অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালিত হয়। তাই এই ব্যবসায়কে
স্বায়ত্তশাসিত ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। উপরে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি রাষ্ট্রীয় ব্যবসায়। এবার আমরা চলো দেখি যে রাষ্ট্রীয় ব্যবসায় আসলে উদ্দেশ্যগুলো সমূহ কী কী। রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা যখন আমরা আলোচনা করেছি, আমরা প্রথমেই দেখেছি যে অন্যান্য সকল ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা, অর্থাৎ জনগণকে সেবা প্রদান করা, বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা প্রদান করা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদেরকে একচেটিয়া ব্যবসার হাত থেকে রক্ষা করা জন্যই মূলত রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা হয়। রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা হয়। এরপর একচেটিয়া ব্যবসায় নিয়ন্ত্রণ। অনেক সময় দেখা যায় যে সকল সম্পদসমূহ জনগণের কল্যাণের বা যে সকল শিল্পসমূহ জনকল্যাণের জন্য প্রয়োজন হয় বা সেই সকল পণ্য বা শিল্পসমূহ যখন একচেটিয়া বা কোনো ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ের ক্ষেত্রে যদি জিম্মি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ তাতে কি শোষিত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই থেকে রক্ষা পাওয়ার জন্য যে রাষ্ট্রীয় ব্যবসায় মূলত গঠিত হয়ে থাকে। ধরো যদি আমরা এখন যেমন বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো সম্পর্কে জানি, যে মোবাইল কোম্পানিগুলো যদি দেখা যেত যে দেশে একটি মাত্রই মোবাইল কোম্পানি, সেই ক্ষেত্রে আমাদের ওই কোম্পানি যা নির্ধারণ করত, যে কল রেটে গ্রাহকদের জন্য নির্ধারণ করত, তাতেই সকলে কথা বলতে বাধ্য থাকতো বা তা কিনতে বাধ্য থাকতো। কিন্তু এখন যদি সরকারেরও পাশাপাশি একটি যেমন আমাদের দেশে টেলিটক সরকারের নিয়ন্ত্রণাধীন বা সরকারের পরিচালিত হয়, সরকার দ্বারা পরিচালিত হয়, তো এই ক্ষেত্রে তারা একচেটিয়া ব্যবসা করতে পারে না। এই ক্ষেত্রে একচেটিয়া ব্যবসায়টাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে। এরপর হলো ধরো দ্রুত শিল্পায়ন। এখন দেখা যায় যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে সরকার চেষ্টা করে দেশের বিভিন্ন অঞ্চলকে উন্নয়ন করার জন্য। যে সকল জায়গায় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নেই, সে সকল জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য। এতে করে একটি দেশ দ্রুত শিল্পায়নের আওতায় চলে আসে। এরপর হচ্ছে সম্পদের ব্যবহার। যে দেখা যায় যে একটি দেশের সম্পদের সদ্ব্যবহার, যে একটি দেশে ধরো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সম্পদ রয়েছে। যেমন ধরো সুন্দরবনের যে গেওয়া বা বাঁশপাতাগুলো রয়েছে, সেখান থেকে আমরা কি করতে পারি, সেখানে থেকে আমরা কর্ণফুলী বা পেপার মিলসের যে নিউজ প্রিন্ট তৈরি করা হয়। হ্যাঁ, এরপর ধরো কাপ্তাইয়ে যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর ধরো এভাবে দেশের বা একটি অঞ্চলের যে সম্পদের প্রাচুর্য রয়েছে, সেই সম্পদ ব্যবহার করার মাধ্যমে তা করা হয়, সম্পদের সদ্ব্যবহার করা হয়, জনকল্যাণে সেটি ব্যবহার করা হয়। এতে যেটি একটি ব্যক্তি মালিকানার মাধ্যমে যা
যেখানে প্রচুর অর্থেরও প্রয়োজন হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তির পক্ষে বা কয়েকজন ব্যক্তির পক্ষেও কিন্তু এটা সম্ভব হয় না এই ধরনের ব্যবসায় গড়ে তোলা বা পরিচালিত করা। এক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের পক্ষে যেটি সম্ভব হয়। এতে একটি দেশের সম্পদের সদ্ব্যবহার সম্ভব হয় রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে। জনহিতকর সংস্থা, এটা তোমরা জানোই যে টিএনটি, ডাক বিভাগ, ধরো বাংলাদেশ বিমান, তারপর ধরো ওয়াসা, বিআরটিসি, বিটিসিএল ইত্যাদি প্রতিষ্ঠানগুলো মূলত গড়ে তোলা হয়, বা এটা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা বললাম, কিন্তু বিভিন্ন দেশে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয় মূলত কি জনকল্যাণের উদ্দেশ্যে বা জনহিতকর সংস্থা হিসেবে মূলত এই সকল প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়। যেমন ধরো বিআরটিসির বাসগুলো, এই বাসগুলোতে আমরা অনেক স্বল্প টাকায় বা অল্প টাকায় আমরা কি করতে পারি, চলাচল করতে পারি বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। কিংবা ডাক বিভাগ, ধরো ডাক বিভাগে খুব অল্প টাকায় আমরা চিঠিপত্র আদান প্রদান করতে পারি। তাই এ ধরনের প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে জনহিতকর সংস্থা। ফটকাবাজার প্রতিরোধ করা, যে দেশে অনেক সময় কি হয়, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠিত কারবারি প্রতিষ্ঠানগুলো অধিক মুনাফা অর্জনের নিমিত্তে উৎপাদিত পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে, অথবা ভেজাল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে থাকে। এতে সাধারণ ক্রেতারা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষার্থে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের মান বজায় রাখার জন্যই মূলত রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে তোলা হয়। কর্মসংস্থান সৃষ্টি, আমরা এর আগেই বলেছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ সাধন করা। রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্র চেষ্টা করে একটি দেশে সুষম উন্নয়ন করার। আর যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায়গুলো দেশের নানা অঞ্চলে গড়ে তোলা হয় এবং এই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আয়তনে বৃহৎ হয়ে থাকে, বৃহৎ আয়তন প্রকৃতির হয়ে থাকে, তাই এতে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। এর ফলে বেকার সমস্যারও সমাধান করা সহজ হয়ে থাকে। যেমন ধরো আমাদের বাংলাদেশ রেলওয়েতে অনেক লোকের কর্মসংস্থান হয়। ভারী ও মৌলিক শিল্প স্থাপন করা, ভারী এবং মৌলিক শিল্প যেমন ধরো লৌহ ও ইস্পাত শিল্প, যন্ত্রপাতি নির্মাণ শিল্প ইত্যাদিকে বোঝায়। এসব শিল্পগুলো স্থাপনে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। এইসব শিল্প তাই সরকারি মালিকানায় গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। তারপর হচ্ছে দেশরক্ষা নিয়ন্ত্রণ, দেশরক্ষা, এমন কিছু পণ্য রয়েছে যাদের উৎপাদন এবং বন্টনে গোপনীয়তা বজায় রাখা একান্ত প্রয়োজন হয়ে থাকে। যেমন ধরো নোট ইস্যু করা, কিংবা ধরো দেশরক্ষার সরঞ্জাম উৎপাদন করা, যেমন ধরো পিস্তল, এই ধরনের, অর্থাৎ পিস্তল এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি সরকার বেসরকারি মালিকানায় ছেড়ে দিত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যেত বা আর্থসামাজিক পরিস্থিতির অবনতি হতো। তাই তা থেকে রক্ষা করার জন্য আমরা দেশরক্ষা শিল্পে নিয়ন্ত্রণ করা হয় রাষ্ট্রের মাধ্যমে, অর্থাৎ এই সকল পণ্যের উৎপাদন সরবরাহ সরকারের নিয়ন্ত্রণেই থাকে। এরপর হচ্ছে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা। একটি দেশে পণ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার কর্তৃক প্রত্যক্ষভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়ে থাকে। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে অনেক সময় দেখা যায় যে অনেক অসাধু ব্যবসায়ীরা পণ্যে মজুত করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তখনই
এই যে টিসিবির মতন প্রতিষ্ঠানগুলো ন্যায্য মূল্যে জনগণকে পণ্য সরবরাহের চেষ্টা করে, এতে একটি কি হয়, পণ্যর মূল্যটা স্থিতিশীলতা বজায় থাকে এবং দেশের সার্বিক পরিস্থিতিও কি সুষ্ঠু থাকে এরই মাধ্যমে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে সকল উদ্দেশ্যগুলো পড়েছি তার সবগুলোই মূলত জনকল্যাণের উদ্দেশ্যে, জনগণকে শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করার জন্য, সুষম উন্নয়নের জন্য, কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য, মূলত দেশ রক্ষা করার জন্য মূলত এ ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি, আশা করি এই সকল পয়েন্টগুলো থেকে তোমরা পয়েন্ট আউটের মাধ্যমে তোমরা কি করতে পারবে, এমসিকিউ জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা অসুবিধা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।